সব তোমাদের এই পরীক্ষায় থাকবে। আমাদের হাত মাত্র স্টার্ট করছে। একটু জোরে বলো বাবা, শুনতে পাচ্ছি না। হাত স্টার্ট করছে, এখনো আমাদের সেভাবে ভালো করে পড়ায় নাই, যে কোয়েশ্চেন গুলো দিছিল সবগুলো পড়ায় নাই। আসসালামু আলাইকুম ম্যাম। হাট থেকে? জি ম্যাম। আচ্ছা, যতটুকু যেভাবে পড়ানো হয়েছে ওভাবেই পড়বে। তোমাদের তো পরীক্ষা একটু দেরি আছে, এর মধ্যেই নিশ্চয়ই ম্যাডামরা তোমাদেরকে হাটটা শেষ করে দিবেন। ওনারা কি হাট শেষ করে দিয়েছেন এটা বলেছেন, নাকি বলেছেন পড়াচ্ছেন? স্টার্ট করছে মাত্র। জোরে বলো একটা বাবা। ক্লাস করাইছেন, শুধু একটা ক্লাস করাইছেন। একটা ক্লাসে পড়িয়েছেন, তাহলে দেখো ম্যাডামের ক্লাস তো আছে, ম্যাডাম হয়তো আরো কিছু পড়িয়ে শেষ করে দিতে পারেন। আর তোমরা তো কোয়েশ্চেনগুলো সবাই পেয়েছো, গ্রুপের মধ্যে দেখেছো কোয়েশ্চেনগুলো? জি ম্যাম। ঠিক আছে, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে সবাইকে আমি পাইনি। তোমাদের মধ্যে শুধু একজন আমার সাথে ক্লাস করেছে, অধরা ক্লাস করেছিল আমার সাথে। আমার মনে হয় তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, তোমাদেরকে বলে দেওয়া উচিত। তোমরা এভাবে ক্লাস মিস করবে না। তোমাদের যদি কোনো থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে জানাবে বা অথরিটিকে জানাবে, কিন্তু এভাবে ক্লাস মিস করবে না। একবার ক্লাস মিস করে গেলে সেটা কিন্তু রিপিট করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, কারণ অ্যানাটমি একটা ভাস্ট সাবজেক্ট। তোমরা যখন কলেজ খুলবে ইনশাল্লাহ তখন দেখতে পারবে অ্যানাটমি আমরা প্রত্যেক টিচার প্রত্যেকটা দিক থেকে এক একটা পার্ট শুরু করব পড়ানো। তখন তোমাদের কাছে মনে হবে যে এটা অনেক বড় সাবজেক্ট। এখন তোমাদের অনলাইন পড়াচ্ছি, এই জন্য তোমরা অনেকটা ধরতে পারছো না, কিন্তু এইভাবে তো সবসময় চলবে না। আমরা তো ইনশাল্লাহ ক্লাস করব, আসবো, সবার সাথে দেখা হবে। তখন কিন্তু ক্লাস যখন করবে তখন একটা ক্লাস মিস দিলে তোমরা মনে করবে, বুঝতে পারবে যে তোমাদের পড়া কোরিলেট করতে পারছো না। এই সময় যদি তোমরা এরকম করে মিস করো অনলাইন ক্লাসগুলো, সেগুলো কিন্তু আর রিপিট করা হবে না। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ল্যাগ বিহাইন্ড হয়ে যাবে। তোমরা চাইলেও পরবর্তী ক্লাসগুলো সেটা কিন্তু কোপ আপ করতে প্রবলেমে পড়ে যাবে, পারবে না তোমরা। তো এই জন্য বারবার বলছি বাবারা, তোমরা ক্লাস করবে, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলবে, আমাদেরকে জানাবে। যদি তোমাদেরকে আমরা যতটুকু সম্ভব হেল্প করতে পারি করব, না হলে আমরা অবশ্যই তোমাদেরকে কোনো সলিউশনের রাস্তা বলে দিব। অথরিটি এই ব্যাপারে তোমাদের সাথে সবসময় ওপেন আছেন, তাদের সাথে তোমরা এগুলোর ব্যাপারে ডিসকাস করে নিবে। আর এই পরীক্ষাটা কেউ মিস করবে না, যে নেক্সট যে পরীক্ষাটা আসছে আমাদের প্রথম পরীক্ষা, অবশ্যই তোমরা এই পরীক্ষাটায় অ্যাপিয়ার করবে। এই পরীক্ষাটা এরকমভাবে হচ্ছে, নর্মালি টার্ম পরীক্ষা কিন্তু অনেক সুন্দর করে, অনেক কঠিন হয়ে এই পরীক্ষাগুলো হয়। সেই ক্ষেত্রে পাস ফেলের একটা ব্যাপার থাকে। এইখানে তোমরা যে অনলাইনে পরীক্ষায় বসছো, আর এরকম সুযোগ আর কখনো পাবে না। এত ছোট সিলেবাস, এত অল্প পড়ার মধ্যে দিয়ে পরীক্ষায় বসা, এটা এই অপরচুনিটিটা তোমরা নষ্ট করো না। তোমরা সবাই অ্যাপিয়ার করো, ঠিকমতো পড়াশোনা করো, যতটুকু কোয়েশ্চেন ম্যাডামরা দিয়েছে সেগুলো পড়ে ফেলো। তারপরে ভাইবার জন্য যেই কোয়েশ্চেন সেগুলো তো আমি আজকে আবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি লাঞ্চ থেকে। তো সেই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে, পড়ে পরীক্ষায় বসে যাবে, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। যদি খারাপ হয় তোমাদেরকে হয়তো সেই ব্যাপারে আমরা পরবর্তীতে জানিয়ে দিব, রি এক্সামিনেশন হওয়ার ডেট অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। তারপরে তোমরা চেষ্টা করবে পাস করে যাওয়ার। একবার পাস করে গেলে দেখতে পারবে কতটা তোমাদের ভালো লাগবে। এটা অ্যাজ এ টিচার আমি বলছি, আবার আমি নিজেও মেডিকেল স্টুডেন্ট ছিলাম। মেডিকেল লাইনে পাস করে যাওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি, রিঅ্যাপিয়ার হয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। তো তোমরা রেগুলার পড়াশোনা করো, পরীক্ষাটা দিয়ে পাস করে বের হয়ে যাও। আমি চাইবো আমার প্রত্যেকটা স্টুডেন্ট পাস করবে ইনশাল্লাহ। আমি কি আশা করতে পারি? ম্যাম একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। ম্যাম এটা কি টার্ম এক্সাম না কার্ড ফাইনাল নাকি আইটেম? আসলে এক্সামটা কি?
এটা এখন আমি যতটুকু মনে করছি তোমাদের তো কার্ড আইটেম কার্ড ফাইনাল টার্ম এক্সাম অনেক বড় সিলেবাসে হয়। আমার মনে হচ্ছে এটা একটা প্রিলিমিনারি, একটা কার্ড ফাইনালও ধরে নিতে পারো বা একটা অ্যাসেসমেন্ট পরীক্ষাও ধরে নিতে পারো। এটা অবশ্যই কাউন্ট হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বাবা? ঠিক আছে, আজকে তোমাদের ক্যাপ্টেন কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ম্যাম আছি তো ম্যাম। অধরা আসছো? জি ম্যাম। ঠিক আছে, চলো আমরা পড়াটা শেষ করি। আমি লাংস এবং প্লুরা থেকে রিক্যাপিচুলেট করে দিচ্ছি সব কিছু। প্রথমে আমরা প্লুরাতে চলে যাই। আমরা প্লুরাতে পড়ার সময় সবার আগে পড়েছিলাম প্লুরার পার্টসগুলো। চলো আমরা দেখে ফেলি বই থেকে। দেখো, প্লুরার এই যে প্রথম কোয়েশ্চেনটা, তোমাদের সবার কাছে এগুলোর কপি আছে, তোমরা সবাই এর মধ্যে জেনেছো এবং পড়েছো ইনশাআল্লাহ। এই যে প্লুরাটা কি জিনিস? হোয়াট ইজ প্লুরা? মেনশন দ্য পার্টস অফ প্লুরা উইথ দেয়ার নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই। এই কোয়েশ্চেনটা কিন্তু রিটেন, ভাইভা সব কিছুর জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করবে ম্যাডামরা যে প্লুরার কি কি পার্টস আছে, সেগুলো নার্ভ সাপ্লাই বলো। এবং এই যে তোমরা পার্টসগুলো দেখছো, ভিসেরাল প্লুরা, তারপরে হচ্ছে প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরার মধ্যে কোস্টাল প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরা, এই প্রতিটা সাবডিভিশনের কোথায় কি কোনটা লাংয়ের সাথে অ্যাটাচমেন্ট আছে সেগুলো জানবে। এখানে পাশাপাশি লেখা আছে সার্ভাইকাল প্লুরা, মিডিয়াস্টিনাল প্লুরা, এই সব পার্টসগুলো ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাই পড়ে ফেলবে। এই যে দেখো এখানে আমি স্টার দিয়ে রেখেছি নার্ভ সাপ্লাই, তোমরা অলরেডি এগুলো জানো, এগুলো দেখেছো, সুন্দর করে এগুলো বলে ফেলবে। এছাড়া ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে, এই জিনিসটা তোমরা জাস্ট এতটুকু আপাতত এতটুকু ওয়ান লাইন করে পড়ে শিখে রাখবে, যাতে ধরলে অন্তত বলতে পারো। কোত্থেকে ডেভেলপ হয়? মেজোডার্ম থেকে। মেজোডার্মের এই পার্টটা থেকে, দেখো এখান থেকে এভাবে পড়ে ফেলবে। তারপরে আছে আমরা পালমোনারি লিগামেন্ট সম্পর্কে পড়েছিলাম। পালমোনারি লিগামেন্টটা কি জিনিস এবং এটার এক্সটেনশন এবং ইম্পর্টেন্স, এই জিনিসগুলো তোমরা দেখে রাখবে। প্রথমে শিখবে পালমোনারি লিগামেন্টটা কি জিনিস, কিভাবে তৈরি হচ্ছে, আর এটার ইম্পর্টেন্সটা কি, আর এটা এক্সটেনশনটা মানে এটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে। পালমোনারি লিগামেন্টটা তোমাদের রিটেনেই বেশি আসে, তারপরে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে এটা কাকে বলে, কি জিনিস। এখন চলে আসি প্লুরাল রিসেস। প্লুরাল রিসেসগুলো কি, কয়টা রিসেস আছে তোমাদের ছবি এঁকে আমি দেখিয়েছিলাম। এটা আসলে ভাইভার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্সটা, প্লুরাল রিসেসগুলোর ইম্পর্টেন্সটা জেনে রাখবে। এগুলো ভাইভার জন্য ইম্পর্টেন্ট, আর রিটেনের জন্য এটা অনেক সময় শর্ট নোট চলে আসতে পারে। এরপরে ভাইভার জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এই রিসেসগুলো, দেখো রিসেসগুলোর ভেতরে একটা লাইন আমি তোমাদেরকে শিখতে বলেছিলাম, জাস্ট এতটুকু। এটা কি? এটা হচ্ছে প্লুরাল এক্সটেনশন। কোন লাইনে? মিড ক্ল্যাভিকুলার লাইনে 8 রিব পর্যন্ত এক্সটেনশন, তারপরে মিড এক্সিলারি লাইনে 10th রিব পর্যন্ত এক্সটেনশন, এবং ডরসাল স্কেপুলার লাইনে হচ্ছে 12th রিব পর্যন্ত প্লুরাল এক্সটেনশন। এটা ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ম্যাডামরা জিজ্ঞেস করবে যে প্লুরাল এক্সটেনশন কোত্থেকে কোন কোন লাইনে কোত্থেকে কোন পর্যন্ত, তো আপ টু এত রিব পর্যন্ত এটা বলে শিখলেই চলবে। এটা আমি তোমাদেরকে বারবার বলছি, এই জিনিসটা সবাই মাথায় রাখবে, প্লুরাল এক্সটেনশন। এরপরে চলে আসি, এখানে একটা কোশ্চেন আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম, মরিয়ম ম্যাডামের খুবই প্রিয় কোশ্চেন, এটা ভাইভাতে উনি প্রায়ই ধরেন। এই যে প্লুরাল ফ্লুইডটা, এই প্লুরাল ফ্লুইডটা
কোন স্পেস থেকে কালেকশন করা হয়? প্লুরাল ফ্লুইড অ্যাসপাইরেশনটা কোন স্পেস থেকে এবং কোথা থেকে অ্যাসপাইরেট করা হয় বা কালেক্ট করা হয়? এই যে এখানে প্রত্যেকটা কথা লেখা আছে, 9th ইন্টারকোস্টাল স্পেস থেকে এখানে কালেক্ট করা হয় বা অ্যাসপাইরেট করা হয়। কেন করা হয়? কারণ হচ্ছে আমরা মিড এক্সিলারি লাইন ধরে প্লুরাল এক্সটেনশনটা কত পর্যন্ত পেয়েছিলাম? 10th রিব পর্যন্ত পেয়েছিলাম। তাহলে 10th রিব পর্যন্ত যেহেতু আছে, 9th রিবের কাছে থেকে যদি আমরা প্লুরাল ফ্লুইডটা অ্যাসপাইরেট করি একটা সিরিঞ্জ দিয়ে, সেটা অনেকটাই সেফ হয়। সেক্ষেত্রে লাংকেও ইনজুর করা হয় না এবং প্লুরার বাইরেও বা প্লুরার নিচে অন্যান্য অর্গানকেও ইনজুর করার কোনো চান্স থাকে না। আর এই 9th ইন্টারকোস্টাল স্পেসের কোন জায়গা থেকে অ্যাসপাইরেট করা হয়? উপরের দিক না নিচের দিক? নিচের দিক থেকে। 9th ইন্টারকোস্টাল স্পেসের নিচের দিক থেকে, লোয়ার পার্ট থেকে আমরা অ্যাসপাইরেট করি। কেন? কারণ রিবের সাথে কিছু ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল এবং নার্ভ থাকে, সেগুলো যাতে ইনজুর না হয়। এই জিনিসটা ভালো করে পড়বে। এই জিনিসটা মরিয়ম ম্যাডামের খুবই পছন্দের কোয়েশ্চেন। যাদেরকে পরীক্ষার মধ্যে এক্সট্রা মার্ক দিবেন এবং উনি মাঝে মধ্যেই এক্সট্রা মার্ক না দিলেও নর্মালি এই জিনিসটা জিজ্ঞেস করে থাকেন যে প্লুরাল ফ্লুইডটা কেন 9th ইন্টারকোস্টাল স্পেস থেকে নিবে অ্যাক্সিলারি লাইন বরাবর এবং কোন জায়গা থেকে নিবে? নিচের পার্ট, লোয়ার পার্ট অফ দ্য 9th ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড অ্যাক্সিলারি লাইন টু প্রিভেন্ট ইনজুরি টু দ্য neurovascular bundle and other organs adjacent to it. এই যে ইনজুরিটা অন্যান্য অর্গানকে যাতে ইনজুর না করতে পারে এবং আমাদের লাংকেও যাতে সেফ রাখতে পারে, আর এই যে নার্ভ এবং কিছু ব্লাড ভেসেল আছে রিবের সাথে, এইখানেও যাতে কোনো ইনজুরি না হয়, এই জন্য আমরা এই 9th ইন্টারকোস্টাল স্পেস থেকে, লোয়ার পার্ট থেকে আমরা প্লুরাল ফ্লুইডটা কালেক্ট করে থাকি। এখন চলে আসি আমরা লাংসে। লাংয়ের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে লাংয়ের এই যে দুইটা লাং আছে, রাইট লাং আর লেফট লাং, এই দুটা লাংয়ের মধ্যে কোনটাতে কি কি আছে? আমরা নর্মালি যেগুলো দুটোর মধ্যেই পাই সেটা হচ্ছে ওর উপরের দিকে একটা এপেক্স আছে আর নিচে একটা বেজ আছে, যেটা ডায়াফ্রামের উপরে বসে থাকে। যেই সারফেসটা, যেই পার্টটুকু দিয়ে ডায়াফ্রামের উপর লাং বসে থাকে সেটা হচ্ছে দ্য বেজ। এরপরে ওদের কি আছে? তিনটা বর্ডার আছে, দুইটা সারফেস আছে। তিনটা বর্ডারের মধ্যে অ্যান্টেরিয়র বর্ডার which is thin and sharp, posterior border which is blunt, and the inferior border, this inferior border is lies above the diaphragm. এই যে তিনটা বর্ডার বললাম, এটা রাইট লাং লেফট লাং দুজনের জন্যই আছে। আর দুটো সারফেস আছে ওদের কমন। দেখো ওদের দুজনেরই একটা কোস্টাল সারফেস আছে যেখানে রিবের ইমপ্রেশন দেখা যায়, মানে হচ্ছে রিবের কাছে ল্যাটারালি যেই সারফেসটা বাড়ির দিকে লাঙের থাকে সেটাই হচ্ছে কোস্টাল সারফেস। কোস্টো কথাটার মানে হচ্ছে রিব, তাই ওর এই সারফেসটার নাম হয়েছে কি? কোস্টাল সারফেস। রিবের রিলেশনে আছে, এই জন্য এই সারফেসটার নাম কোস্টাল সারফেস। আর হচ্ছে মিডিয়াল সারফেস, যেটা মিডিয়ালি থাকে, এতদিনে সবাই জেনে গিয়েছো। মিডিয়াল সারফেসটাকে আবার দুই ভাগে ভাগ করছি। সামনের দিকে হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট, আর পেছনের দিকে যেটা ভার্টিব্রাল রিলেশনে আছে, মানে আমাদের মেরুদণ্ডের কাছাকাছি আছে, সেইটাকে আমরা বলছি ভার্টিব্রাল পার্ট। এই জিনিসটা ভালো করে জানবে। এখন চলে আসি ওদের দুইজনের যে ছবিটা, এই যে দেখো এটা হচ্ছে কোস্টাল সারফেসের ছবি। কোস্টাল সারফেসের ছবি এখানে দেখতেই পাচ্ছ দুইজনকে দুই রকম দেখা যাচ্ছে, তাই তো? এইখানে রাইট লাংয়ের জন্য কি কি ফিচার আছে, লেফট লাংয়ের জন্য কি কি ফিচার আছে, এটা দুই ম্যাডামেরই অত্যন্ত প্রিয় একটা কোয়েশ্চেন। রাইট লাং কি কি দেখে চিনবে, লেফট লাং কি কি দেখে চিনবে, মানে আইডেন্টিফাইং পয়েন্টস। রাইট লাংয়ে কি আছে? রাইট লাংয়ে তিনটা লোব আছে, আপার লোব, লোয়ার লোব আর মিডল লোব। আর লেফট লাংয়ে অনলি 2 লোবস, দেয়ার ইজ নো মিডল লোব। লেফট লাংয়ে উপরের দিকে আছে আপার লোব বা সুপিরিয়র লোব, আর নিচে আছে লোয়ার লোব বা ইনফিরিয়র লোব। আর রাইট লাংয়ে দুইটা ফিশার আছে, লেফট লাংয়ে অনলি আ সিঙ্গেল ফিশার।
এই যে দেখো রাইট লাঙে দুটো ফিশার কি আছে, একটা হচ্ছে এই যে দেখো এটা হলো অবলিক ফিশার, লেফট লাঙেও এই অবলিক ফিশারটা আছে, কিন্তু রাইট লাঙে আছে এক্সট্রা একটা ফিশার, সেটা কি হরাইজন্টাল ফিশার। এই যে দেখো হরাইজন্টাল ফিশার, আপার লোব আর মিডল লোবের মাঝে আছে হরাইজন্টাল ফিশার, কিন্তু এইখানে লেফট লাঙে এই ফিশারটা নাই। রাইট লাঙে মিডল লোব আছে, লেফট লাঙে মিডল লোব নাই, কিন্তু রাইট লাঙের যে মিডল লোব সেটাকে লেফট লাঙে একটা পার্ট আছে, সেই পার্টটা এই মিডল লোবটাকে রিপ্রেজেন্ট করছে। সেটা হচ্ছে দেখো অ্যান্টেরিয়র বর্ডারের কাছে, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লিঙ্গুলা। লিঙ্গুলাম কথাটার মানে হচ্ছে জিহ্বা বা টাং, ওই জিহ্বার মতো প্রজেক্টেড দেখে এই পার্টটুকুকে আমরা বলছি লিঙ্গুলা। অ্যান্টেরিয়র বর্ডারে সুন্দর করে আলাদা করে বোঝা যায়। এই অংশটুকুটা কাকে রিপ্রেজেন্ট করবে? রাইট লাঙের মিডল লোবকে রিপ্রেজেন্ট করবে। তার মানে লেফট লাঙে কোনো মিডল লোব নাই, কিন্তু মিডল লোবকে রিপ্রেজেন্ট করার জন্য একটা জিনিস, একটা পার্ট আছে, সেই পার্টটা কি? সেটা হচ্ছে লিঙ্গুলা। এই যে দেখো লিঙ্গুলা, তার মানে রাইট লাঙে আছে মিডল লোব, লেফট লাঙে আছে লিঙ্গুলা। এই হলো রাইট লাং লেফট লাঙের মোটামুটি পার্থক্য। এছাড়া ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা আমি ব্লাড সাপ্লাই পড়ানোর সময় পড়িয়েছি তোমাদেরকে। এখন আসি আমরা এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস। নর্মালি একটা ব্লাড ভেসেল ধরে, একটা ভিসেরা ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টসই বলে শুরু করতে হয়। একটা ভিসেরা ধরলে ভাইভা পরীক্ষায় টিচাররা যদি কোনো কোয়েশ্চেন না করে তাহলে বুঝে নিবে টিচাররা জানতে চাইছেন অ্যানাটমিক্যাল পয়েন্টস। এই যে সেই অ্যানাটমিক্যাল পয়েন্টস আমি তোমাদেরকে বলেছিলাম, অ্যাপেক্স অফ দ্য লাং ইজ কনিক্যাল হুইচ ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, এই যে অ্যাপেক্স। তারপরে anterior border is thin and sharp which is directed anteriorly and slightly medially, anteromedially। দেখো এই যে anterior বর্ডারটা খুব thin and sharp থাকে, আর এই বর্ডারটা ডিরেকশনটা কোন দিকে থাকে? anteriorly and slightly medially থাকে, সামনের দিকে কিন্তু কিছুটা মাঝখানে ঘুরে থাকে। তারপরে medial surface represents a depression called hilum। সবাই এতদিনে হাইলাম কি জিনিস দেখেছো? দেখো এই যে হলো, এই যে সেই হাইলাম, এই হচ্ছে মিডিয়াল সারফেস, এখানে হাইলামটা আমরা দেখতে পাচ্ছি। এখন চলে আসি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য আমি লিখে রেখেছিলাম। দেখো এটা কি? এটা হচ্ছে রিলেশন অফ দ্য এপেক্স অফ দ্য রাইট লাং। এই যে কোয়েশ্চেনটা দেখো, রিলেশন অফ দ্য এপেক্স অফ রাইট লাং। এইখানে দেখো আমি শুধু তোমাদেরকে এতটুকু পড়তে বলেছিলাম, বাহাইন্ড, এই যে বাহাইন্ড মানে পেছনের দিকে যে রিলেশনটা আছে সেটা পড়বে। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। অ্যাপেক্সের রিলেশন বলো তখন এই স্ট্রাকচারগুলো সুন্দর করে ঠিক এভাবেই বলবে। শুরু করবে এই লাইনটা থেকে, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, এই স্ট্রাকচারগুলো বলে দিবে। এই হলো তোমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে রিলেশন। এরপরে আমরা এটা ভাইভাতে জিজ্ঞেস করে ম্যাডামরা। এরপর আমরা চলে যাই নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আসলে ভাইভার জন্য না, এগুলো শর্ট নোট হিসেবে আসে, আমি এগুলো তোমাদেরকে তখন বলেছিলাম। এখন আমি মেইনলি ভাইভার কোয়েশ্চেনগুলো আজকে বলছি। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে লেখা আছে, এটা হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস বা মিডিয়াল সারফেস অফ দ্য লাংয়ের একটা রিলেশন। এখানে কোন কোন স্ট্রাকচার মিডিয়াল সারফেস অফ দ্য লাংয়ের সাথে রিলেটেড থাকে সেটা ভিসেরা দেখিয়ে সুন্দর করে দেখে বলতে হয়। এখন যেহেতু এটা ভিসেরা তোমরা পাচ্ছ না, অনলাইনে পরীক্ষা দিচ্ছ, তারপরেও ম্যাডামরা এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে যে রাইট লাংয়ের ক্ষেত্রে মিডিয়াল সারফেসের রিলেশন কি কে থাকে, কোন কোন স্ট্রাকচার রিলেটেড থাকে। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোই সুন্দর করে পড়বে। এটা রাইট লাংয়ের জন্য রিলেশন অফ দ্য মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে লেফট লাংয়ের জন্য রিলেশন অফ দ্য মিডিয়াল সারফেস। এরপরে আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর ভাইভা এক্সামিনেশন, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মরিয়ম ম্যাডাম বলো রওশন ম্যাডাম বলো দুজনেরই কাছেই খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো আর্টারি সাপ্লাই বা
ব্লাড সাপ্লাই অফ রাইট অর লেফট লাং, অথবা নিউট্রিশন অফ দ্য লাং। যদি তোমাদেরকে নিউট্রিশন বলে, ম্যাডামরা যদি বলে আচ্ছা বলো তো বাবা নিউট্রিশনটা রাইট লাংয়ের, এই ধরনের আদর করে কথা বলবে রওশন ম্যাডাম। মরিয়ম ম্যাডাম একটু করা, ওনার সাথে কোনো ম্যাডামদের সাথে কখনো বেয়াদবি করবে না, কখনো বিশেষ করে মরিয়ম ম্যাডামের সাথে কখনো তর্ক করতে যাবে না, মনে রাখবে। রওশন ম্যাডাম অনেক নরম মানুষ, কিন্তু উনি একটু প্রয়োজন হলে রাগ হলে উনি কিন্তু সেটা অনেক বাজেভাবে ইফেক্ট হয়। ম্যাডামদেরকে কখনো রাগানোর চেষ্টা করবেন না বা ওনাদের সাথে তর্ক করবেন না, বিশেষ করে মরিয়ম ম্যাডামের সাথে কখনো কোনো তর্ক করতে যাবে না। দেখো বাবা, ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আর্টারি সাপ্লাইটা আমি বলছি। দেখো তোমাদেরকে একটু আগে বলেছিলাম রাইট লাং আর লেফট লাংয়ে ব্লাড সাপ্লাই একটু ডিফারেন্স আছে। দেখো আর্টারি সাপ্লাই কন্ডাক্টিং পার্টে গিয়ে আমরা ডিফারেন্সটা পাচ্ছি। এখানে লেখা আছে বাই ব্রঙ্কিয়াল আর্টারি, কিন্তু রাইট লাংয়ের জন্য কি আছে 1 ব্রঙ্কিয়াল আর্টারি আর লেফট লাংয়ের জন্য 2 ব্রঙ্কিয়াল আর্টারি। যারা খুব ভালো করবে তাদেরকে বলবে রাইট লাং লেফট লাংয়ের ডিফারেন্সে কয়টা কি কি ডিফারেন্স আছে, তো এখানে কোনো ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে ডিফারেন্স আছে কিনা সেটা তখনই জিজ্ঞেস করে ফেলবে। আর না হলে ওভারঅল ম্যাডামরা অবশ্যই ব্লাড সাপ্লাই ধরার সময় বা নিউট্রিশন ধরার সময় জিজ্ঞেস করবে যে রাইট লাংয়ে কন্ডাক্টিং পার্টে কয়টা ব্রঙ্কিয়াল আর্টারি আছে, লেফট লাংয়ের কন্ডাক্টিং পার্টের সাপ্লাইয়ের জন্য কয়টা ব্রঙ্কিয়াল আর্টারি আছে। সুন্দর করে এভাবে বলে দিবে যে দ্য কন্ডাক্টিং পোর্শন ইজ সাপ্লাইড বাই ব্রঙ্কিয়াল আর্টারি. In case of right lung, there is only 1 bronchial artery, and in case of left lung, there are 2 bronchial arteries. These are the branch from descending thoracic aorta. এটা জিজ্ঞেস করলে বলবে, ম্যাডামরা অবশ্যই জিজ্ঞেস করবে যে এই যে ব্রঙ্কিয়াল আর্টারি বলেছো কার ব্রাঞ্চ, বলবে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ, মনে থাকবে। এরপরে চলে আসি রেসপিরেটরি পার্টে। এখানে কি লিখেছে সাপ্লাইড বাই পালমোনারি আর্টারিজ ভায়া পালমোনারি ক্যাপিলারি, এইটুক না বললেও হবে, শুধু যদি বলো তাহলে সাপ্লাইড বাই পালমোনারি আর্টারিজ তাহলে ইটস ওকে। এখানে লেখা আছে দেখো ইচ লাং প্রোভাইড উইথ 1 পালমোনারি আর্টারি হুইচ ইজ ডিরাইভড ফ্রম পালমোনারি ট্রাঙ্ক। এই যে দেখো এখানে কি বলেছে পালমোনারি আর্টারি গুলো তাহলে কার ব্রাঞ্চ, পালমোনারি ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর এটার এক্সেপশন, এটা তো একটা এক্সেপশন তাই না, তোমরা সবাই জানো পালমোনারি আর্টারি এমন আর্টারি যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে টু দা লাং, মনে রাখবে। এরপরে চলে আসছি ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের মধ্যে ব্রঙ্কিয়াল ভেইন আর পালমোনারি ভেইনস, এই জিনিসগুলো সুন্দর করে পড়ে নিবে। রাইট ব্রঙ্কিয়াল ভেইন অ্যাজাইগাস ভেইনে ড্রেন করে, লেফট ব্রঙ্কিয়াল ভেইন ড্রেন করে কোথায়, হেমি অ্যাজাইগাস ভেইনে। আর পালমোনারি ভেইন গুলো কি করছে, এগুলো কি করে ডিরেক্টলি ড্রেন ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম অফ হার্ট, এই যে বায়া দ্য 2 পালমোনারি ভেইনস। এই যে রাইট লাং এর জন্য 2টা পালমোনারি ভেইন আছে, লেফট লাং এর জন্য লেফট লাং এর জন্য 2টা পালমোনারি ভেইন একটা গ্রুপে থাকে, 2টা পালমোনারি ভেইন আরেকটা গ্রুপে থাকে, এরকম 4টা গ্রুপ থাকে। লেফট লাংয়েও তাই, মানে প্রত্যেকটা লাং এর জন্য 4টা পালমোনারি ভেইন থাকে। এই 4টা সরি বাবা আমার ভুল হয়ে যাচ্ছে, আমি আবার বলছি ব্যাপারটা। রাইট লাং এর জন্য 2টা পালমোনারি ভেইন আছে, এই পালমোনারি ভেইনটা একটা গ্রুপ বানিয়ে ফেলে। লেফট লাং থেকে 2টা পালমোনারি ভেইন আছে, এরা ড্রেন করছে লাং থেকে, এটাও একটা গ্রুপ বানিয়ে ফেলে। দেখো আমি খাতায় দেখাচ্ছি, সরি বাবা আমি তোমাদেরকে এটা একটু ভুল করেছিলাম প্রথমে। দেখো এই যে দেখো এখান থেকে এটা হাইলাম, এখান থেকে পালমোনারি ভেইন, এই যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এখান থেকে 2টা পালমোনারি ভেইন, এখান থেকে 2টা পালমোনারি ভেইন, এরা দুজন একটা গ্রুপ তৈরি করছে, এই যে এরা দুইজন, এরা হচ্ছে 2, এখানেও 2,
এই দুটো পালমোনারি ভেন আর এই দুটো পালমোনারি ভেন আলাদা আলাদা গ্রুপ করে আলটিমেটলি ওরা হার্টে এসে এখানে হার্টের পেছনের দিকে এখানে এসে এই যে এইভাবে